আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছি ছোট ভাই, তুমি ভালো নি? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাই ভালো। কি খাওয়া দাওয়া করছেন নাকি? এখন তো সন্ধ্যা মাগরিবের নামাজের পর হয়েছে, খাবো একটু পরে। চাটা খেয়েছি আর কি ভাই। আপনি যেখানে বসা ওই জায়গাটা দিয়ে অনেক সুন্দর লাগতেছে ভাই। আমি আসলে কাতারের ওই মানিকপুর নামে খ্যাত পাঠান মাঠের কাছে যে রোড, মেইন রোডের কাছে আমি বসছি। আচ্ছা, সুন্দর একটা জায়গা ভাই বসছি। ও তো ভাই কি অবস্থা, তাহলে দিনকাল কেমন যাচ্ছে? আচ্ছা আছে আলহামদুলিল্লাহ, ভালো আছে ভাই। আচ্ছা আচ্ছা, তো কি অবস্থা এখন? বাংলাদেশও কবে ফিরছেন? বাংলাদেশও আমি যাব কিছুদিন পরে যাব আর কি। তো কিতা অবস্থা বাংলাদেশের পরিস্থিতির বিষয়ে নিয়ে? ফেসবুক, ইউটিউব, বিভিন্ন মিডিয়া বা মাধ্যমে যা দেখতে পাচ্ছি, আসলে বাংলাদেশ আর রইল না। আচ্ছা আচ্ছা, স্বাধীনতা অর্জন করা মানুষের যে সুখ, যে সুবিধা ভোগ পাওয়ার কথা সেটা কিন্তু পায় নাই। বরঞ্চ যার হাতে যায় ওরা ওই বাংলাদেশটাকে নিয়ে, বাংলাদেশের জনগণকে নিয়ে চিনিমিনি খেলে। আচ্ছা, বাংলাদেশটা তো আমরা জানি, মানে একটা এটাকে বলে সোনার বাংলাদেশ। সোনার বাংলাদেশে অনেক কিছু দেখা যাচ্ছে, যা আমরা এটা আগে, আমি কাতার যখন ছিলাম তখন এটা অনেক কিছু উপভোগ করতে পারছি। বর্তমানে তো আপনি কাতার আছেন, তো বাংলাদেশ আর কাতারের মধ্যে কেমন পার্থক্য, এটা একটু কথা বলবেন? বাংলাদেশ হলো প্রাকৃতিক দিক দিয়ে অনেক সুন্দর, অনেক পাহাড় ঘেরা, যা আল্লাহ পাক রব্বুল আলামিন নদী বিধৌত সারা পৃথিবীর মধ্যে একটা ভূমি যেটাকে বলা হয়, হ্যাঁ, এবং সমতল ভূমির একটা দেশ হলো বাংলাদেশ। একদিকে সাগর আর বিশেষ করে পাহাড়, কিন্তু বাংলাদেশে অসংখ্য সুন্দর পাহাড় রয়েছে, খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি সহ সিলেটের অঞ্চলের যে মৌলভীবাজার, এবং আমরা তো হলাম ব্রাহ্মণবাড়িয়া এবং হবিগঞ্জ, এই পাশাপাশি সীমান্তিক এলাকা। আমাদের যে লঘুনন্দন পাহাড়, অনেক সুন্দর পাহাড় আছে। তো কাতার সরকার অনেক সুন্দর সুন্দর জায়গা কৃত্রিমভাবে তারা বানিয়ে রেখেছে, সৌন্দর্য অনেক অপার সৌন্দর্য, যা মানুষকে মানে আকর্ষিত করে, যা অনেক ব্যয়বহুল। এবং কাতার শহরটা হচ্ছে, রাষ্ট্রটা হচ্ছে বিশ্বের মধ্যে উন্নত রাষ্ট্রের মধ্যে অন্যতম একটা রাষ্ট্র, যা আসলে মানে কল্পনার জগতে আমরা যেমন অনেক কিছু সুন্দর দেখি, কাতার সরকার কিন্তু ওই দেশটাকে সেভাবে সুন্দর একটা লাক্সারি একটা রাষ্ট্র হিসাবে, এই মেগা সিটি হিসাবে গড়ে তুলতেছে এবং তুলে নিয়ে এসেছে। বিশেষ করে আরব গলফের মধ্যে, এই এশিয়ার মধ্যে দ্বিতীয় শীর্ষ ধনী রাষ্ট্র, এবং কয়েকবার এটা 1 নম্বর হয়েছে। আসলে কাতারের আমি আমার এই ছোট্টভাবে পরিসরে আমার মতো মানুষ কাতারের উন্নয়ন এবং উন্নতি এবং মানুষের শান্তি, নিরাপত্তার দিক থেকে আমার ভাষা নেই যে আমি প্রকাশ করে পারবো যে এত সুন্দর একটা দেশ। আচ্ছা, কাতারের সরকারের যে চিন্তা ধারণা করতেছে, ঠিক আছে, আর কাতারের জনগণের যে চিন্তা ধারণা করে তাদের রাষ্ট্র নিয়ে, বাংলাদেশের কি রাষ্ট্র বা জনগণে তাদের মানে সরকার এরকম চিন্তা ধারণা করে বাংলাদেশকে নিয়ে? আসলে কাতারের যে রাষ্ট্রীয় ব্যবস্থা সেটা অনেক সুন্দর। ওখানে রাজতন্ত্র এবং রাজপরিবার সেটাকে তারা পরিচালনা করে। দুঃখজনক হলো বাংলাদেশ গণতন্ত্র এবং ডেমোক্রেসিতে বিশ্বাসী, কিন্তু যারা এই ডেমোক্রেসি এবং গণতন্ত্রকে বিশ্বাস করে বুকে লালন করে আসছে, তাদের মধ্যে সেই গণতন্ত্রের মানুষ এবং তাফস চিন্তা তাদের মধ্যে নাই। তারা যারাই এমপি হচ্ছে, মন্ত্রী হচ্ছে, যেভাবে পারছে দেশটাকে লুটে পুটে খাওয়ার চিন্তাধারা করে। হাতে গোনা কয়েকজন আছে দেশ এবং মানুষের কল্যাণে তারা রাজনীতি এবং সমাজনীতি করে। আচ্ছা ভাই, আপনি যে বসা আছেন অনেক সুন্দর একটি জায়গা দেখতে পাচ্ছি। এই পিছনে একটা গাছ আছে, ওই গাছটা সবুজ সবুজ শ্যামলের মতন দেখা যাচ্ছে, অনেক সুন্দর। আসলে কাতার তো আমরা জানি অনেক তাপমাত্রার দেশ বা অনেক গরমের দেশ, তো আসলে ওই গাছগুলা কিভাবে এখানে কি হয়? আসলে আপনি যে প্রশ্নটা করছেন ছোট ভাই, আমি আগে বলেছি, কিন্তু আপনি এই গাছগুলোর পিছনে সরকার লক্ষ লক্ষ টাকা খরচ করে আসছে, যা মানে এই দেশটাকে সুন্দর করার জন্য।
এবং আমরা এই দেখেন যে সবুজ গাছগুলা অনেক সুন্দর অসাধারণ গাছ। এই যে কৃষ্ণচূড়া, আমাদের বাংলাদেশের কৃষ্ণচূড়ার মতো গাছ, এইটা কৃষ্ণচূড়ার মতো একটা গাছ। ওই গাছগুলা আফ্রিকা বা অন্যান্য দেশ থেকে আনছে। এইগুলার নিচ দিয়ে আবার পানির পাইপলাইন আছে, আবার বিভিন্ন ধরনের এই উর্বর হওয়ার জন্য এবং গাছে ফল এই বল পাওয়ার জন্য যত ধরনের ম্যাগনেসিয়াম, পটাশিয়াম বা আদারওয়াইজ যত ধরনের এই প্রাকৃতিক রাসায়নিক দ্রব্য আছে, সব কিছু দিয়ে এই গাছগুলোকে অক্সিজেন দিয়ে বড় করে আসছে সরকার। এইগুলা সরকার বিভিন্ন রাস্তা, বিভিন্ন প্রতিষ্ঠান, স্থাপনার পাশে এবং বিভিন্ন বাস টার্মিনাল বা মেট্রো রেলের কাছে এইগুলা গাছগুলা দিয়ে নান্দনিকতা করছে, যা অনেক আকর্ষিত করছে সরকার। আচ্ছা ভাই, তো আপনি সামনে নির্বাচন নিয়ে কিছু বলেন, কারণ সামনে তো নির্বাচন শুনতেছি গণভোট হবে বা গণ আকারের ভোট হবে। এখন বাংলাদেশ সরকারে কি চাচ্ছে বা বাংলাদেশ থেকে নিয়ে কি তারা করতেছে বা সামনে কি হবে, এটা আপনি কিছু বলতে পারেন? আসলে আমি রাজনীতি নিয়ে পাশাপাশি বাংলাদেশটার এই অবস্থা নিয়ে আমি এতটা বেশি স্টাডি করি নাই। তার কারণ হচ্ছে আমি নতুন একটা দেশে আসছি, আমি সবেমাত্র আমার দেশের 1 থেকে 1.5 মাস সময় হচ্ছে। হ্যাঁ। অন্য দেশের তাইকে আমি এই দেশের অবস্থা বা পরিবেশ বুঝতে বুঝতে আমি খুবই ক্লান্ত। তারপরে যেহেতু আপনি প্রশ্ন করছেন, আমি উত্তরটা হালকাভাবে দিব আর কি। হ্যাঁ। তো বিশেষ করে কথা হলো, বাংলাদেশ বর্তমান যে অবস্থানে আছে, আমি ভাবছিলাম যে বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের হাত থেকে যারা এনেছে তারা সুন্দরভাবে চালিয়ে দেশ এবং জাতিকে বুঝাবে যে এই দেশটা এভাবে চলা ঠিক ছিল না। আমরা সুন্দর একটা রাস্তা দিয়ে উন্নয়নের মডেল হিসাবে মানুষের শান্তি, মানুষের শিক্ষা, চিকিৎসা, আনুষাঙ্গিক সর্বত্র নাগরিকের যে অধিকারগুলো আছে তারা পরিপূর্ণভাবে দিবে। কিন্তু দুঃখজনক হলেও এই 5 আগস্টের পরে অদ্যাবধি পর্যন্ত সরকারের যে এই বেহাল অবস্থা, এই অবস্থার উপর তাকালে বোঝা যাচ্ছে দেশটা একটা নরক ভূমি হিসাবে রয়েছে, যেখানে রাস্তা দিয়ে মানুষ যায়, কিডন্যাপার করে, মানুষকে হত্যা করে, নেই কোনো স্বাধীনতা, নেই কোনো মানুষের জীবনের কোনো শান্তি বা গ্যারান্টি। যে কোনো জায়গাতে যে কোনো মানুষ এই বিপদের শিকার হতে পারে। সুতরাং বাংলাদেশে এই অবস্থায় থাকলে আমি মনে করি বাংলাদেশের যারা বুদ্ধিজীবী এবং যারা দেশ নিয়ে চিন্তা করেন, তারা বাংলাদেশকে একটা শান্তির স্থানে, আসনে বসানো উচিত। নির্বাচনের মাধ্যমে হোক, আর আমাদের বর্তমান যে সেনাপ্রধান আছেন এবং বিভিন্ন বাহিনীর প্রধান আছেন, তারা যদি চিন্তা করেন যে আমাদের এই দেশটার এই অবস্থাকে আমরা পরিত্রাণ করে একটা সুন্দর সুষ্ঠু একটা পরিবেশ সৃষ্টি করব, এবং বর্তমান যারা বিভিন্ন দায়িত্বে রয়েছেন তারা যদি চায় অবশ্যই দেশ সুন্দর পরিবেশে যাবে। আর যদি চিন্তা থাকে দেশ থেকে আমি লুটে পুটে খাবো আর বড় বড় গলায় কথা বলবো যে আমি এই করছি সেই করেছি, কিন্তু কথা আর কাজের মধ্যে লক্ষ কোটি গুণ তফাৎ, সেই কথা বলে দেশকে ধ্বংস করা এটা আসলে একটা বোকামি ছাড়া আর স্বার্থপরতা ছাড়া আর কিছু না। ঠিক আছে ভাই, আপনার সাথে কথাবার্তা বলে অনেক ভালো লাগলো, অনেক আমাকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। তো ভালো থাকবেন, আর প্রবাস জীবন যেন আপনার সুন্দর হয় সেই কামনা। ধন্যবাদ ভাই, আমাকে এইভাবে একটা লাইভে আনার জন্য। আমিও তোমাকে ধন্যবাদ জানাচ্ছি, আর পাশাপাশি ধন্যবাদ তোমার এই সুন্দর জীবন আরও সুন্দর হোক। এবং তুমি ভাই দেখলাম তোমার একটা আইডিয়া আছে মোহাম্মদ আলী আক্তার, পাশাপাশি আমার একটা ছোটো ভাই আছে কাজী আদর, এমদাদুল হক নামে, আদর নামে যে ব্লগটা আছে, সেও অনেক অসাধারণ, কাতারের মধ্যে অনেক অসাধারণ জনপ্রিয়, যার জনপ্রিয়তা আকাশচুম্বী। এই আকাশচুম্বী জনপ্রিয়তার মাঝে মাঝে আমাদের সঙ্গে দেখা হয়, তাকেও আমি ধন্যবাদ জানাই। তুমিও অনেক বড় হও, তোমার আইডিটা অনেক বড় হোক, এই বলে আমি আমার কথা এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ। ওকে, ভালো থাকেন।